فبأي آلاء ربكما تكذبان। ধন্যবাদ শেখ রায়হানকে, চমৎকার করে সূরা আর রহমান থেকে আমাদেরকে শোনালো। আর এর মধ্যেই রয়েছে ওই যে অর রাইহান, রাইহান ওর নামটা কিন্তু এই সূরার যে তেলাওয়াত করলো, তেলাওয়াতের শেষের আয়াতটায় ওর রায়হান রয়েছে। এই রায়হান অর্থ কি জানো রায়হান শেখ? জান্নাতের দরজার নাম, সেটা হলো যারা রোজাদার ব্যক্তি তারাই শুধু ঢুকতে পারবে, তাহলে তারপর সেটা বন্ধ করে দেওয়া হবে। রাইয়ান, হ্যাঁ চমৎকার, ধন্যবাদ। একটা রাইয়ান নামের একটা জান্নাতের দরজা আছে। আর ওয়ালাইকুম আসসালাম। আর রাইয়ান, আর রাইয়ান, হ্যাঁ ধন্যবাদ তোমার নামের, চমৎকার। আমি তো রাইয়ান। হ্যাঁ ধন্যবাদ মাইশা আফরিনকে, ধন্যবাদ সাজিদ, যারা যুক্ত হয়েছে সবাইকে। আর এতক্ষণ আমাদেরকে কিন্তু তেলাওয়াত করে শোনাচ্ছে রাইহান শেখ। ঠিক আছে বন্ধুরা, চলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি পাঠ। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মূল পাঠে যাওয়ার আগে একটু দেখতে চাচ্ছি তোমরা বাড়িতে কে কি করেছো পূর্বের ক্লাসের কে কি করেছো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের, একটু ক্যামেরার সামনে নিয়ে এসো। যারা আচ্ছা ধন্যবাদ। রায়ানের কথাটা একটু আমরা দেখে নিই। রায়ান দেখো চমৎকার করে লিখেছে রায়ান। হ্যাঁ, প্রধান খনিজ সম্পদ। আচ্ছা এরপরে, আচ্ছা ধন্যবাদ তোমাকে। এরপরে আমরা দেখব তুহিন আল মাহমুদ কি লিখেছে, দেখি তুহিন আল মাহমুদের খাতাটা একটু দেখি। হ্যাঁ দেখো, এশিয়ার দক্ষিণে ভারত মহাসাগর, এশিয়ার উত্তরে, যদিও এখানে দাগ টেনে মিল করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা যখন ক্লাস 5-এ উঠবো তখন আমরা ডান পাশের শব্দের সাথে ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ এনে মিল করব, তাহলে বাক্যটি পরিপূর্ণ হবে। ধন্যবাদ তোমাকে। এবার সাজিদ কি লিখেছে একটু দেখিনি। সাজিদ, তানভীর তুমি কি কিছু করেছো বাংলাদেশের বিশ্ব পরিচয়? তানভীর, আমরা সাজিদের হোমওয়ার্ক অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয়ের গত পাঠে যা ছিল সে সম্পর্কে সাজিদের দেখলাম। ধন্যবাদ সাজিদকে, ধন্যবাদ রায়ান এবং তুহিন আল মাহমুদ যারা বাড়ির কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে সকলকে। এবার চলো বন্ধুরা আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বইয়ের সাথে একটু সংযুক্ত হই। এক্ষেত্রে রায়ান আমাকে সহযোগিতা করবে। রায়ান বলবে আমরা কত পৃষ্ঠায় যাব? 50 পৃষ্ঠা। ঠিক আছে, তাহলে আমরা 50 পৃষ্ঠায় যাই। দেখো আচ্ছা 50, আচ্ছা ঠিক আছে 50 আর 51 আজকে হবে 52 পৃষ্ঠা। দেখি 52 পৃষ্ঠা একটু বড় করে দেখাচ্ছি তোমাদের। দেখো 52 পৃষ্ঠায় কি রয়েছে। তা আমরা দেখেছি, এর আগে পড়েছি এশিয়া মহাদেশের এই যে উত্তরে দক্ষিণে অর্থাৎ এশিয়া মহাদেশের অবস্থানটা পড়েছি। আজকে আমরা এই খাদ্যশস্য, অর্থকরী ফসল, খনিজ, শিল্প এগুলো ছিল, এটা আমাদের হয়ে গেছে 50 পৃষ্ঠায় ছিল। এরপরে আমরা আজকে পড়ব এখান থেকে একটু আমরা দেখে নিই যে এশিয়ার বনভূমিতে বাঘ, হাতি, হরিণ, বানর ও বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায়। এই প্রাণীগুলোর ছবি সংগ্রহ করো ও এশিয়ার মানচিত্রকে ঘিরে এদের ছবি দেয়ালে সাজিয়ে দাও। অর্থাৎ এশিয়া মহাদেশের মানচিত্রের
আমরা এগুলো সংরক্ষণ করে দেখিয়ে দিতে পারি, এগুলো মানচিত্রে লাগিয়ে দেখিয়ে দিতে পারি যে এশিয়ার কোথায় হাতি পাওয়া যায়, কোথায় বেশি বানর দেখা যায়, কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার, কোথায় সাপ, সবচেয়ে অজগর বড় সাপ, এই যে বিভিন্ন ধরনের সাপ, কোথায় হরিণ, বানর, এগুলো আছে। আমরা মানচিত্রে এগুলো কি করতে পারি, আঁকতে পারি, মানচিত্রে এগুলো দেখিয়ে দিতে পারি। তাহলে কি হবে, আমাদের সহজে আমরা আমাদের মনে থাকবে যে বাংলাদেশের সুন্দরবনে রয়েছে কি বানর। এছাড়া বানর আর কোথায় কোথায় রয়েছে সেগুলো কিন্তু আমরা সহজে শনাক্ত করতে পারি বিভিন্ন বনের কথা। চলো বন্ধুরা, আমরা একটু সামনে যাই, সামনের কাজে দেখি। আমাদের সাথে যুক্ত হচ্ছে মরিয়ম। এখানে দেখো, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এশিয়ার সবচেয়ে বেশি উৎপাদিত হয়, রায়হান বলো, এশিয়ায় সবচেয়ে বেশি কি উৎপাদিত হয়? ধান, গম। তুহিন আল মাহমুদ বলো, কি হবে? ধান, গম, লোহা, বস্ত্র, পশম, কাগজ ও পাট। এখানে তুহিন, লোহা উৎপাদিত হয়। হ্যাঁ বলো, মাইশা বলো। ধান, গম, ভুট্টা, নারিকেল, মশলা ইত্যাদি। এখন হ্যাঁ, আচ্ছা, এই যে পৃষ্ঠা দেখছো, দেখো তুহিন আল মাহমুদ, আমাদের উৎপাদন বলতে উৎপাদন, হ্যাঁ, মানে হচ্ছে এই যেমন উদ্ভিদ মাটি ভেদ করে যা উপরে ওঠে, উৎপাদন আমরা সাধারণত মাটিতে যেগুলো ফলাই, উৎপাদন, ধান, গম, ভুট্টা, চা, এগুলোর কথা বলা হয়েছে। ঠিক আছে, এবার চলো আমরা 52 পৃষ্ঠায় যাই, ক্লাস 4 এই যে 52 পৃষ্ঠা, অধ্যায় 11। তো অধ্যায় 11 দেখো, বাংলাদেশের ভূপ্রকৃতি। বাংলাদেশের ভূপ্রকৃতি। এখন এই বাংলাদেশের ভূপ্রকৃতি, ভূ মানে কি, কে বলতে পারো? আমি বলবো, বলো। ভূপ্রকৃতি হচ্ছে কোন দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। হ্যাঁ, তাহলে ভূ মানে ওই যে মাটি বলছে, ভূমি বলছে, আর প্রকৃতি মানে অবস্থা। প্রকৃতি মানে অবস্থা। হ্যাঁ, মাইশা বলো, ভূ প্রকৃতি মাটির ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। আচ্ছা, তাহলে ভূ অর্থ কিন্তু পৃথিবী, মাটি, আর্থ। তাহলে এই যে ভূ মানে পৃথিবী, আর এখানে ভূ অর্থ মাটি। হ্যাঁ, পৃথিবীর গঠন, যেহেতু পৃথিবীর গঠনের সবচেয়ে বেশি উপাদানই মাটি, তাহলে ভূ প্রকৃতি, প্রকৃতি বলতে স্বাভাবিকতা, অবস্থা। তাহলে এখানে ভূ প্রকৃতি বলতে তোমরা সঠিক বলেছো যে ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। উচ্চতার তারতম্য দেখা যাচ্ছে, কোনো ভূমি বেশি উঁচু, কোনো ভূমি বেশি নিচু। তাহলে এই যে উঁচু নিচু, এটাই হচ্ছে তারতম্য। তাহলে আজকে আমরা একটু দেখে নেব ভূপ্রকৃতি, অর্থাৎ এই বাংলাদেশের ভূপ্রকৃতি দেখব। বাংলাদেশের কোথায় উঁচু জমি, কোথায় নিচু জমি, কোন এলাকা উঁচু বাংলাদেশের, কোন এলাকা নিচু, কোন জেলা বা কোন এরিয়া, কোন অঞ্চল উঁচু, কোন অঞ্চল নিচু। তুহিন আল মাহমুদ, পাহাড়ি অঞ্চল, এই অংশটুকু পড়ো। হ্যাঁ পড়ো। আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিং ডং, এর উচ্চতা প্রায় 1280 মিটার। দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম ডং, এর উচ্চতা 996 মিটার। এই দুইটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত। এই পাহাড়ি এলাকায় বনভূমি আছে। এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য
বৃদ্ধি করেছে। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। এমনি আমরা বলবো বন, 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 কিন্তু বনের আগে যখন সুন্দর যোগ হবে তখন আবার সুন্দর বন না হয়ে সুন্দর বন, তখন উচ্চারণটা একটু বন হয়ে যায়। আর এমনি সাধারণত বন, সুন্দরবন। আবার দেখো যখন বনের সাথে ভূমি আসছে তখন বন ও ভূমি, বনভূমি, বনভূমি, উচ্চারণটা বনভূমি। তা এই যে পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চলের বলছে কি যে আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি, সমতল ভূমি, সমতল, সমান যে তল বা ভূমি, মেজ, এটা তল মানে অবস্থানটা সমান যে ভূমির। দেখান সমতল কোথায় দেখো, বলছে যে বেশিরভাগ, আমাদের বেশিরভাগই সমতল, শুধুমাত্র বলছে দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। দক্ষিণ পূর্ব বলতে এই যে দক্ষিণ পূর্ব হচ্ছে কোন কোন জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এগুলো হচ্ছে বাংলাদেশের। যদি আমরা এই মানচিত্র দেখো, পাশের মানচিত্রে যদি তাকাই তাহলে দেখো এই খাগড়াছড়ি, বান্দরবান একদম ও সাগরের, সাগর ঘেঁষা, দেখো ভারত বঙ্গোপসাগরের পাশে, তাহলে এটা দক্ষিণ পূর্ব কোণে, দক্ষিণ পূর্ব কোণে, এটার নাম দক্ষিণ পূর্ব দিক। কোন কোন জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এটাকে বলা হয় পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল এই তিনটিকে একসাথে বলে পার্বত্য চট্টগ্রাম, এগুলো চট্টগ্রাম জেলায় অবস্থিত, চট্টগ্রাম জেলায় অবস্থিত এই পাহাড়। তাহলে এই ছোট ছোট পাহাড় বা উঁচু জায়গা কোথায় কোথায় আছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায়। এখন এই রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিনটি জেলাকে বলা হয় পার্বত্য চট্টগ্রাম। তোমাদের যদি বলে যে পার্বত্য চট্টগ্রাম বলতে কোন জেলাকে বুঝায়, তোমরা বলবে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম মানে বৃহত্তর চট্টগ্রামের মধ্যে পাহাড়ি যে অঞ্চলটা, তাকে আমরা তিনটা জেলায় বিভক্ত করেছি এবং তিনটা জেলার নাম হচ্ছে রাঙামাটি জেলা, খাগড়াছড়ি জেলা এবং বান্দরবান জেলা। তাহলে 64 জেলার এই তিনটি জেলা কিন্তু পার্বত্য জেলা হিসেবে স্বীকৃত। এরপর এছাড়া রয়েছে চট্টগ্রাম জেলা, যেখানেও প্রচুর পাহাড় রয়েছে। আচ্ছা এবার দেখো একটু উঁচু পাহাড়ের নামটা তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। যে বাংলাদেশের উঁচু পাহাড় হচ্ছে তাজিনডং। তাজিনডং কত উঁচু, বলছে 1231 মিটার। এই 1 মিটার সমান 1280। তার একটু সংশোধন করতে, তার বইয়ের ওইটা লেটেস্ট, যেহেতু এই বইটা 2016 সালে, এই বইটা হচ্ছে 2016 সালের বই, তাহলে তোমাদের বইটা 2021 সালের, তাহলে আমরা ওই 21 সালের বইতে যা আছে তাই মুখস্থ করব, অর্থাৎ 1280। ঠিক আছে, এবার তাহলে বলো তো আরমান, যে সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিনডং। তাজিন। তৃতীয় উঁচু পাহাড়ের নাম কে জেবা। আচ্ছা এবার দেখো বাংলাদেশের বিশ্ব পরিচয়, মাইশা বলো সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? তাজিনডং। এই জেবা তুমি মিউট করে রাখো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মিউট করো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 52 পৃষ্ঠা, বাংলাদেশের বিশ্ব পরিচয়ের 52 পৃষ্ঠা পাহাড়ি অঞ্চল, অর্থাৎ বাংলাদেশের। তাহলে দেখো মিউট করো। তাহলে কি হলো যে তাজিনডং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি উঁচু পাহাড়। আচ্ছা দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কেওক্রাডং। এর উত্তরটাও সঠিক নাই, এটা দেখা যাচ্ছে 16 সালের মাপ, পরবর্তীতে 2021 সালের মাপে কিছু সংশোধন আছে। কত আছে তুহিন? 996। কেওক্রাডং 986, তাহলে অনেক কম। আচ্ছা ঠিক আছে, আমরা বইতে লেটে অর্থাৎ 2021 সালের বইতে যা আছে সেটা আমরা পড়ে নেব। এই দুটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত। তাহলে সবচেয়ে উঁচু যে দুটি পাহাড়, একটা হচ্ছে তাজিনডং
আর একটা হচ্ছে কেওক্রা ডং। এই তাজিন ডং আর কেওক্রা ডং এই দুটি বান্দরবান জেলায় অবস্থিত। তোমরা বড় হয়ে অবশ্যই বেড়াতে যাবে, এই ঘুরতে যাবে, তাজিন ডং দেখবে, কেওক্রা ডং দেখবে, হ্যাঁ, বান্দরবানের সেই পাহাড়ি নৈসর্গিক পরিবেশ দেখবে। আচ্ছা, এই পাহাড়ি এলাকায় বনভূমি আছে, তাহলে ওই যে পাহাড়টা ঘিরেই কিন্তু পুরো পাহাড়ি এলাকায় কিন্তু বনভূমি, সেই বনভূমির মাঝে মাঝে কিছু জনবসতি আছে। এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এবার দেখো, তাহলে আমরা পাহাড়ি অঞ্চল এবার যদি একটু আলোচনায় আসি, সাজিদ বলো, পাহাড়ি অঞ্চল কোন কোন জেলায় পাহাড় দেখা যায়, আমাদের পাহাড়গুলো রয়েছে কোন কোন জেলায়? ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এই যে ধন্যবাদ, দেখেছো, ও বলেছে যে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এসব জায়গায় পাহাড় রয়েছে। আমরা যদি মানচিত্রের দিকে একটু তাকাই, তাহলে দেখি যে সিলেটের সেই মৌলভীবাজারের পাহাড়গুলোর ঢালুতে চা বাগান রয়েছে। ধন্যবাদ স্যার। আমরা এই যে এখানে দেখো দুটি দেশে যে দক্ষিণ পূর্ব, এখানে রয়েছে 4টি জেলা, কি রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম। আর একটা রয়েছে কি উত্তর পূর্ব দিকে। এই যে উত্তর পূর্ব, অর্থাৎ আমাদের এই মানচিত্রে দেখো উত্তর পূর্ব দিকে যদি তাকাই, তাহলে আমরা কোন জেলা দেখতে পাবো? এই যে উত্তর পূর্ব, এখানে রয়েছে তোমার সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব জায়গায়। এছাড়া আরো কিন্তু বাংলাদেশের এই যে গাঢ় পাহাড়, অর্থাৎ মধুপুর, ভাওয়াল, এইসব জায়গায়ও কিন্তু ছোট ছোট পাহাড় রয়েছে। ময়মনসিংহের গাঢ় পাহাড়, ময়মনসিংহে, হ্যাঁ, এই জায়গায় কিন্তু ছোট ছোট পাহাড় রয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা দুটো জিনিস মনে রাখবো, তা হচ্ছে পাহাড়ি এলাকা হচ্ছে আমাদের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম, এই এলাকায় পাহাড় রয়েছে। আর পাহাড়ি এলাকা বলতে বা পার্বত্য চট্টগ্রাম বলতে পাহাড়ি, সাধারণত পাহাড়ি এলাকা বলতে আমরা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই 3টি জেলাকে বুঝি। এছাড়াও পাহাড় রয়েছে আমাদের উত্তর পূর্ব দিকে, অর্থাৎ সিলেট, মৌলভীবাজার আর হবিগঞ্জ, ওইদিকেও আমাদের কিছু পাহাড়, ছোট ছোট পাহাড় রয়েছে। এবার দেখো আর উঁচু ভূমি, মানে পাহাড়গুলো তো উঁচু আছেই, এগুলো একটু বেশি উঁচু, এজন্য এর নাম হচ্ছে পাহাড়। এর ছাড়া আমাদের সমতল ভূমি থেকে অনেকটা উঁচু এই ভূমিগুলো, দেখো সেটা পুরাতন পলি দিয়ে গঠিত। তাই এই রকমের উঁচু ভূমি কোথায় রয়েছে আমরা একটু পড়ে শোনাবো। জেবা বলো, উঁচু ভূমি পড়ো। পাহাড়ি এলাকা থেকে মৃত এসব উঁচু ভূমি পুরাতন পলি দিয়ে গঠিত। নদীর স্রোতে বয়ে আসা পলি মাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। মানচিত্রে এই উঁচু ভূমিকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। ধন্যবাদ। এবার একটু মানচিত্র দেখো, মানচিত্রে এবার দেখো নীল, একটু বড় করে যদি দেখাই, তাহলে বলবে, এটা বলবে তানভীর বলবে মানচিত্রে নীল রং দেওয়া হয়েছে কোন কোন জায়গাগুলোর নামটা একটু বলো। দেখতে পাচ্ছ? তোমার বইতেও কিন্তু নীল রং করে আছে এবং সেই নীল রঙের মধ্যে নাম লেখা আছে। আচ্ছা, তাহলে তুমি বলো। বরেন্দ্র ভূমি আর মধুপুর গড়, বরেন্দ্র ভূমি আর মধুপুর গড়, এই দুইটি এলাকা হচ্ছে আমাদের এই যে সমতল ভূমি, আমরা যে অবস্থায় আছি তার থেকে উঁচু, অনেক উঁচু, উঁচু কিন্তু সমভূমি, উঁচু সমভূমি। এই সমভূমিটা উঁচু, এবং এখানে কি রয়েছে, এখানেও কিন্তু উঁচু বন রয়েছে, যে বনকে আমরা বলি, এই যে দেখো এখানেও কিন্তু অনেক বন রয়েছে, এখানে লেখেনি ভাওয়াল মধুপুরের বন। হ্যাঁ, সেই মধুপুর, ওই জায়গা দুটোর নাম কি আবার বলো, উঁচু জায়গা, মধুপুর বন, মধুপুর গড়, এই মধুপুর গড়ে রয়েছে। আর কি বরেন্দ্র ভূমি, এই বরেন্দ্র ভূমিটা হচ্ছে রাজশাহী অঞ্চল। আমরা যদি বিভাগ ধরি
তাহলে বরেন্দ্র ভূমি হচ্ছে রাজশাহী অঞ্চলে, রাজশাহী বিভাগের মধ্যে। আর মধুপুরগড় এটা রয়েছে তোমার ঢাকার উত্তরে, অর্থাৎ গাজীপুর, ময়মনসিংহ, হ্যাঁ, নেত্রকোনা, এই সব জেলা ঘিরে। তাহলে ওটা ঢাকা বিভাগ। তাহলে একটা হচ্ছে ঢাকা বিভাগে রয়েছে, ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ জুড়ে মধুপুর বন। আর এদিকে তোমার বরেন্দ্র ভূমি হচ্ছে রাজশাহী অঞ্চল। এগুলো আমাদের এই যে সমভূমি এ থেকে উঁচু। দেখো না আমাদের এলাকায় বর্ষাকালে কি পানিতে তলিয়ে যায়, জোয়ারের পানিতে তলিয়ে যায়। তাহলে আমাদের চেয়ে ওরা কি উঁচুতে অবস্থান করে। আচ্ছা যাই হোক, এরপরে আমাদের দেখো উঁচু ভূমি গেল। উঁচু ভূমি কোথায় কোথায় আছে এই নাম দুটো তোমরা মুখস্থ করবে। এরপর আসো সমভূমি। আজকে আমি সমভূমি পড়ে শোনাবে আমাদের সমভূমি পড়ে শোনাবে ইশরাত। ইশরাত, আচ্ছা মাইশা পড়ো। সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং উত্তর থেকে দক্ষিণ কিছুটা ঢালু। এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে নদী এবং এই ভূমিতে প্রায় বন্যা হয়। তাই নতুন পলি গঠিত সমভূমির মাটি খুব উর্বর। ধন্যবাদ। তাহলে নতুন পলি দিয়ে গঠিত এই সমভূমি হচ্ছে আমাদের এই আমরা যে এলাকায় বাস করি, অর্থাৎ এই বাগেরহাট সহ বাংলাদেশের দক্ষিণে। আর কিছু আছে উত্তরে, এই যে উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু। তাহলে উত্তর থেকে দক্ষিণে ঢালু, আমরা এই সমভূমিটা আমাদের বেশি হচ্ছে দক্ষিণে। আর এই দক্ষিণে এইটা হচ্ছে যে নদী, এই যেমন নদী এবং এই ভূমিতে প্রায় বন্যা হয়। তাই নতুন পলি গঠিত সমভূমির মাটি খুবই উর্বর এবং এই সমভূমিতে বেশি ধান উৎপন্ন হয়। আমরা যে বাংলাদেশের যত জায়গায় বেশি ধান উৎপন্ন হয় সবগুলো কিন্তু সমভূমি। মানচিত্রের দিকে একটু তাকাও। মানচিত্রে দেখো এই যে পাহাড়ি এলাকা অর্থাৎ ঘন সবুজ, গাঢ় সবুজ, আর উঁচু এলাকা, উঁচু ভূমি হচ্ছে গাঢ় নীল। এই দুইটি রং বাদে যেগুলো রয়েছে, যে কালারটা দেখা যাচ্ছে, যে রংটা, তা কি বাংলাদেশের বেশিরভাগ জায়গা জুড়েই আছে। এই বাংলাদেশের তাহলে বেশিরভাগ জায়গায় হচ্ছে কি ভূমি? সমভূমি। সমভূমির রংটা দেখছো, বাংলাদেশের বেশিরভাগ নবীন পলি গঠিত সমভূমি। মানচিত্রের উপরের দিকে দেখো সূচকে লেখা আছে ক পাহাড়ি অঞ্চল গাঢ় নীল, খ পুরাতন পলি গঠিত উঁচু ভূমি, দুঃখিত, পাহাড়ি অঞ্চলটা হচ্ছে গাঢ় সবুজ, আর পুরাতন পলি গঠিত উঁচু ভূমি হচ্ছে গাঢ় নীল, আর নবীন পলি গঠিত সমভূমি হচ্ছে হালকা সবুজ। তো এই কালার দিয়ে কিন্তু পুরো মানচিত্রটাকে রঙিন করেছে, যাতে আমরা সহজে বুঝতে পারি। বলতো বাংলাদেশের সবচেয়ে বেশি জায়গা জুড়ে কোন ভূমি অবস্থিত? পাহাড়ি না উঁচু না সমতল? ধন্যবাদ। সমভূমি বা সমতল ভূমি যাই বলো, আমরা মানচিত্র থেকে সহজে এটা শনাক্ত করতে পারছি। এবার দেখো এটা, তাহলে এখান থেকে আমি ছোট ছোট তথ্য তোমরা মুখস্থ করবে জিজ্ঞেস করলে, যাতে সহজেই পারো। এবার দেখো পরের পৃষ্ঠায় যে বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে তুমি যা জানো শিক্ষকের সহায়তা আলোচনা করো। আমরা পরস্পর আলোচনা করেছি কিছু। এবার দেখো, কেউ কি পাহাড়ে বা সমভূমিতে বা বনে ঘুরতে গিয়েছো? হ্যাঁ গিয়েছি। যদি যেয়ে থাকো তাহলে এবার দেখো কোন জায়গায় গিয়েছো সেই নামটা সামনে লিখবে। এরপরে দেখো কোন ধরনের এলাকা থেকে নদীর উৎপত্তি হয়। তাহলে তোমরা জানো যে উঁচু এলাকা থেকে নদীর পানি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। তাহলে উঁচু বলতে পাহাড় থেকে নদীর উৎপত্তি হয়। পাহাড়ের চূড়ায় যখন মেঘ এসে চূড়ায় ধাক্কা লাগিয়ে, তখন কিন্তু ওখানে প্রচুর বৃষ্টিপাত অর্থাৎ পানি নামতে থাকে। সেই পানি কিন্তু পর্যায়ক্রমে গড়িয়ে আস্তে গড়িয়ে চলার পথে নদী তৈরি হয়, যা গড়িয়ে আস্তে আস্তে এক পর্যায়ে সাগরে এসে মিশে যায়। তাহলে আমরা বলতে পারি যে কোন ধরনের এলাকা থেকে নদীর উৎপত্তি, আমরা বলতে পারি পাহাড়ি অঞ্চল থেকে বা পাহাড়ি এলাকা থেকে নদীর উৎপত্তি। এরপর সবশেষের প্রশ্নটা দেখো, বেশিরভাগ নদীর গতিপথ কোন দিকে?
তো আমরা পড়েছিলাম যে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু, বাংলাদেশের উত্তর অঞ্চলটা উঁচু আর দক্ষিণ অঞ্চলটা ক্রমশ ঢালু। তাহলে নদীর গতিপথ কোন দিকে? সাগরের দিকে, অর্থাৎ নিচের দিকে, ঢালুর পথে। নদীর গতিপথ হচ্ছে ঢালুর দিকে। যেমন তুমি যদি কোথাও পানি ফেলো বা পানি পড়ে, তাহলে পানিটা কোন দিকে গড়িয়ে যায়? নিচের দিকে। ঢালু যেদিকে সেদিকেই পানি গড়িয়ে যায়। তাহলে বেশিরভাগ নদীর গতিপথ হচ্ছে আমাদের সাগরের দিকে। কোন সাগরের দিকে? তুমি বলতে পারো বঙ্গোপসাগরে। স্যার বঙ্গোপসাগর। স্যার বঙ্গোপসাগর। আচ্ছা, ধন্যবাদ। এবার দেখো, তাহলে এই ছোট ছোট 3টি প্রশ্নের উত্তর তোমরা লিখবে। আচ্ছা, আর কি করবে দেখো, আর একটু লেখা যে বাংলাদেশের বিভাগীয় মানচিত্রের সাথে ভূপ্রাকৃতিক মানচিত্র তুলনা করো। তাহলে আমাদের দুটো মানচিত্র পাশাপাশি রেখে কোন বিভাগে উঁচু ভূমি অবস্থিত এগুলো একটু লিখতে হবে। যেমন উঁচু ভূমি, বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি কোন বিভাগে? দেখো, ঢাকা। হ্যাঁ, ওই যে বলেছিলাম ঢাকা। এখন তোমাদের এই মানচিত্রটায় কিন্তু ঢাকা বিভাগ লেখা নেই। তাই বলেছে কি যে এর আগে যে মানচিত্র আছে, যেখানে বিভাগীয় মানচিত্র আছে, অর্থাৎ কোন বিভাগ, বিভাগের নাম লেখা আছে। আমাদের বাংলাদেশে কয়টি বিভাগ কে বলতে পারে? স্যার 8টি বিভাগ। 8টি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বিভাগগুলোর একটু নাম বলো তো মাইশা। স্যার রাজশাহী, খুলনা, রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রাম। আর বরিশাল? তাহলে কয়টা হয়? 8টা। ঠিক বলেছো। আচ্ছা, যাই হোক, আমাদের এবার ওই মানচিত্রে দেখো, নতুন যদি মানচিত্র থাকে 2021 সালের বইয়ে দেয়া আছে। স্যার বরিশালটা নতুন, আমি মনে ছিল না। হুম? স্যার বরিশালটা তো নতুন, আমি মনে ছিল না। ও আচ্ছা, ধন্যবাদ। এগুলো শেষে হয়েছে, তুমি ঠিক বলেছো। পর্যায়ক্রমে শেষে 4টি বিভাগ হয়েছে। আগে পুরাতন বিভাগ ছিল 4টি, এর সাথে আরো যুক্ত হয়েছে 4টি। সেই নতুন যুক্ত হয়েছে যে তোমার বরিশাল, ময়মনসিংহ, এরপরে রয়েছে রংপুর। রংপুর আর রংপুর আর কোনটা? বাকি সবগুলো তো পুরনো। সিলেট। এগুলো হচ্ছে যে আচ্ছা, পুরাতন হয়েছে যে তোমার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। আর পরে যুক্ত হয়েছে এই যে রংপুর, ময়মনসিংহ, এরপরে বরিশাল, সিলেট। আর বাকি আছে নাকি? এবার দেখো, তাহলে আমাদের এই বিভাগটা আমরা একটু দেখবো কোথায়, বিভাগের লেখাটা পাবো কোথায়? বাংলাদেশের বিভাগীয় মানচিত্র যেখানে, ওর সাথে মিলিয়ে আমরা এই জায়গাগুলো বের করে ফেলবো যে বরেন্দ্রভূমি কোন বিভাগে। তোমরা ধন্যবাদ, তুমি বলেছো যে ঢাকা বিভাগে। এরপর মধুপুর গড়। মধুপুর গড় দেখি বরেন্দ্রভূমি কি ঢাকা বিভাগে, একটু দেখি আমরা। এই যে বরেন্দ্রভূমি হচ্ছে রাজশাহী বিভাগে, দেখেছো? এই যে দেখো তোমার মানচিত্রটা, এইদিকে বিভাগটা এখানে হচ্ছে রাজশাহী বিভাগ। তাহলে ভুল হয়েছিল, যে বরেন্দ্রভূমি হচ্ছে রাজশাহী বিভাগে। এরপরেরটা দেখো, পরেরটা প্রশ্ন যে মধুপুর গড়। এই মধুপুর গড় এটা হচ্ছে তোমার হ্যাঁ, ঢাকা বিভাগে। এখন শুধু কি ঢাকা বিভাগে না, পাশে তুমি দেখবা ময়মনসিংহ বিভাগেও কিছু আছে। তাহলে ঢাকা ও ময়মনসিংহ যদি দুটো বিভাগ জুড়ে থাকে, তো আমরা দুটো, 3টা থাকলে আমরা 3টা জুড়ে লিখবো। লালমাই পাহাড়। লালমাই পাহাড় বরেন্দ্রভূমি, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ দুটোই আছে। ও হ্যাঁ, তাহলে দুটো জুড়ে আছে। এই যে ঠিক বলেছো, রাজশাহী এবং রংপুর। আচ্ছা, এবার ওই আমরা দুটো বিভাগের নামই লিখবো। এবার দেখো, সবশেষে একটা ছিল যে এই পাহাড়টি, অর্থাৎ লালমাই পাহাড়। লালমাই পাহাড় কোন বিভাগে অবস্থিত? তোমরা একটু ম্যাপ দেখে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায়। হ্যাঁ, এই যে দেখেছো, চট্টগ্রাম বিভাগে, কুমিল্লা জেলায়। ধন্যবাদ তোমাকে। আর কুমিল্লাও শীঘ্রই বিভাগ ঘোষিত হবে, পূর্ণাঙ্গ বিভাগ হিসাবে শীঘ্রই চালু হবে কুমিল্লা। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এবার তাহলে আমরা এই দুটো কাজ করব বাড়ির, আর ওই 50 পৃষ্ঠার ওখান থেকে ভালোভাবে তথ্যগুলো পড়ে নেব, মুখস্থ করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।